ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে চ্যাপ্টার 15। তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত। তো আপনারা আশা করি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো ফলো করছেন। তো এগুলো ফলো করুন, কারণ IC38 এক্সাম দিতে আপনার এই ভিডিওগুলো খুবই কাজে লাগবে। তো শুরু করি। আচ্ছা, এই চ্যাপ্টারে আমি যেটা বললাম, চ্যাপ্টার 15 নিয়ে আমি আলোচনা করব। তো চ্যাপ্টার 15 এর এটা পার্ট 1, পার্ট 2টা আপনারা দেখতে পাবেন আমার নেক্সট ভিডিওতে। তো এখানে পার্ট 1 এ আমরা কি কি শিখবো একটু ওভারভিউ দিয়ে দিই। এখানে আমি যেটা শিখব, প্রথমে যেটা শিখব হচ্ছে রিস্ক ক্লাসিফিকেশন, কত রকমের হয় রিস্ক, ঝুঁকির শ্রেণীবিভাগ। তারপর হচ্ছে সিলেকশন প্রসেস, ঝুঁকিটাকে আমি সিলেক্ট করব কিভাবে এবং সেটাকে নির্বাচন প্রক্রিয়া যখন আমি ডিটেলসে পড়বো তখন আমি এগুলো বুঝে যাব। এখন জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি। দায় গ্রহণ বা মেথড অফ আন্ডাররাইটিং, কিভাবে আন্ডাররাইটিং করা হয়। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আন্ডাররাইটিং এর উপর, বা দায় গ্রহণ যেটা। তো এই আন্ডাররাইটিং সম্পর্কে তার পদ্ধতিগুলো দেখব, এবং আন্ডাররাইটিং ডিসিশন, দায় গ্রহণ, সিদ্ধান্ত। তো এই সম্পর্কে এই চ্যাপ্টারে এই মেন কয়েকটা জিনিস আমরা শিখব। তো শুরু করা যাক। প্রথম আমরা যেটা শিখব, আন্ডাররাইটিং জিনিসটা কি, এর কনসেপ্টটা কি। এর বাংলা কথা হচ্ছে দায় গ্রহণ। তো এখানে আন্ডাররাইটিং, আমি এই স্টেটমেন্টটা একটুখানি পড়ে নিই, তাহলে আপনাদের কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। এভরি লাইফ ইন্স্যুরেন্স প্রপোজাল ইনডিড হ্যাজ টু পাস থ্রু এ গেটওয়ে। মানে প্রত্যেকটা মানে প্রপোজাল ফর্ম যখন ফিল আপ করে ইন্স্যুরেন্স মানে এজেন্ট বা এক্সিকিউটিভ সেটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে নিয়ে আসছে, তো তাকে একটা প্রপোজাল, প্রত্যেকটা প্রপোজাল ফর্মকে একটা গেটওয়ের উপর দিয়ে যেতে হবে, মানে ভিতর দিয়ে যেতে হবে। সেই গেটওয়েটাই হচ্ছে অ্যাকচুয়ালি আন্ডাররাইটিং প্রসেস। মানে একটা সার্টেন প্রসেসের মধ্যে যেতে হবে, এবং সেই প্রসেসে যদি সিলেক্ট হয় প্রপোজাল ফর্মটা যে হ্যাঁ একে ইন্স্যুরেন্স দেওয়া যাবে, তো তাহলে সেটা ইন্স্যুরেন্স ইস্যু হবে, ইন্স্যুরেন্স পলিসি ইস্যু হবে। যদি ইন্স্যুরেন্স কোম্পানি মনে করে যে না এটাকে পলিসি ইস্যু করা যাবে না, তাহলে সেটা ডিক্লাইন হয়ে যাবে। আর যদি ইস্যু হয়, দেখা গেল সেটা ইস্যু করা যাবে কিন্তু এক্সট্রা কিছু চার্জ লাগবে, তো সেই চার্জ লাগবে। তো এই কোন প্রসেসের মাধ্যমে এগুলো ডিসিশনগুলো নেওয়া হয়, সেই প্রসেসটাই হচ্ছে অ্যাকচুয়ালি আন্ডার রাইটিং। এবং ওই যে গেটওয়ে বা প্রবেশদ্বার যেটা বলা হয়, ওই প্রবেশদ্বারে একজন দ্বার রক্ষী থাকে। তো তিনি হচ্ছে অ্যাকচুয়ালি আন্ডার রাইটার, মানে যে এই আন্ডার রাইটিং প্রসেসটা করে, যে এই প্রবেশদ্বারের মধ্যে দিয়ে প্রপোজাল ফর্মগুলোকে বা ইন্স্যুরেন্স যে অ্যাপ্লিকেশনগুলোকে যাচ্ছে, সেই দ্বারে যে দাঁড়িয়ে আছেন বা যিনি প্রসেসটা মেনটেন করছেন, চালনা করছেন, তিনি হচ্ছেন আন্ডার রাইটার। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইন্স্যুরেন্সের আন্ডার রাইটিং কনসেপ্ট। তো আমি একটু এগিয়ে যাই। হোয়ার দ্য লাইফ ইন্স্যুরার ডিসাইডস হোয়েদার টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল অ্যান্ড ইফ সো, যদি আমি গ্রহণ করি সেটা প্রপোজালটাকে আমি গ্রহণ করব কি করব না, সেটা যদি আমি করি তখন কি হবে, অন হোয়াট টার্মস, কোন শর্তের উপর আমি সেটা গ্রহণ করব। তো আমরা এই চ্যাপ্টারে পুরোপুরি এই আন্ডাররাইটিং এর প্রসেস সম্পর্কে দেখব, এবং কারা কারা এর সাথে ইনভলভড আছে এই সম্পর্কে একটু দেখব। তো এই চ্যাপ্টারটা মেনলি আন্ডাররাইটিং এর উপরেই। ঠিক আছে? তো শুরু করি। এখন হচ্ছে আন্ডাররাইটিং পারপাস, এই আন্ডাররাইটিং করার দরকারটা কি। ঠিক আছে? তো আন্ডাররাইটিং করার মেন দরকার হচ্ছে, মেন দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট, কেন আমার আন্ডাররাইটিং দরকার। তো এখানে প্রথম জিনিসটা এখানে মেনশন করেছি কি, টু প্রিভেন্ট অ্যান্টি সিলেকশন অর সিলেকশন এগেনস্ট দ্য ইন্স্যুরার। মানে ইন্স্যুরারের যে, যাতে এমন আমি কোনো পলিসি বা এমন কোনো কাস্টমারকে আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে না নিয়ে আসি যাদের ক্ষেত্রে রিস্ক অনেক বেশি। ধরুন একটা ক্যান্সার রোগী, সে 4th স্টেজে আছে, তাকে আমি যদি ইন্স্যুরেন্স পলিসি দিয়ে দিই, তাহলে আমি জানি সে রিসেন্টলি মারা যাবে। তো ইন্স্যুরেন্সের কোম্পানির ক্ষেত্রে এটা একটা হিউজ পরিমাণে লস। সে সামান্য হয়তো 1 বছর 2 বছর বাঁচবে, 2 বছরের প্রিমিয়াম দিয়ে তাকে দেখা গেল বড় একটা সাম অ্যাসিওর দিতে হচ্ছে। তো এগুলো ক্ষেত্রে ইন্স্যুরেন্স উচিত কি, এগুলো কাস্টমারকে একদম ভাবে ডিক্লাইন করা। কারণ এরা ইন্স্যুরেন্সে আসা মানে ইন্স্যুরেন্স কোম্পানির লস, এবং ইন্স্যুরেন্স কোম্পানির লস মানে যারা এক্সিস্টিং কাস্টমার আছে, হিউজ কাস্টমার বেস আছে ইন্স্যুরেন্স কোম্পানির যে কাস্টমার বেস আছে, তো তাদের রিটার্নও এর কমবে এইরকম কাস্টমারের জন্য। তো তাহলে কি করতে হবে, ইন্স্যুরেন্স কোম্পানি চাইবে অবশ্যই
যে সিলেকশনটা যেন আমার সঠিক হয়, কাস্টমার সিলেকশনটা যেন সঠিক হয়, তার হেলথ যেন সঠিক থাকে। এবার যদি হেলথ ইস্যু থাকে তখন তাকেও পলিসি ইস্যু করা যায়, তার জন্য এক্সট্রা চার্জ ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হবে। তো এই হচ্ছে বেসিক একটা পারপাস কেন ইন্স্যুরেন্স কোম্পানি এই আন্ডাররাইটিং এর প্রসেস ইউজ করে, টু প্রিভেন্ট অ্যান্টি সিলেকশন, মানে ভুলভাল সিলেকশনগুলোকে প্রিভেন্ট করার জন্য। সিলেকশন এগেনস্ট ইন্স্যুরার, যাতে ইন্স্যুরারের মানে ইন্স্যুরেন্স কোম্পানির যে ইন্টারেস্ট আছে তার বিপক্ষে যেন না হয়, ঠিক আছে। টু ক্লাসিফাই রিস্ক অ্যান্ড এনশিওর দ্য ইকুইটি অ্যামং রিস্ক। এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে আমি প্রত্যেকটা রিস্কের একটা ক্যাটাগরিক্যালি ভাগ করব, একটা প্রত্যেকটা যেমন একটা সার্টেন রিস্কগুলোকে একটা ক্যাটাগরিতে রাখবো, আর একটা সার্টেন রিস্কগুলোকে একটা ক্যাটাগরিতে রাখবো, যাতে এই স্পেশালি আমি জিনিসগুলো ক্যাটাগরিক্যালি ভাগ করতে পারি, যাতে কি হবে কোন রিস্কে কতটা প্রিমিয়াম হবে এবং সেগুলো পুরোপুরি ক্যালকুলেশন হয় যে এই রিস্ক যত বাড়তে থাকবে প্রিমিয়াম তত বাড়তে থাকবে। তো ক্লাসিফাই করা, রিস্কটাকে আইডেন্টিফাই করা, তার জন্য ভাগ করে নেওয়া, এবং সেই ভাগ করার ফলে প্রিমিয়ামগুলোকে একদম সেপারেটলি ভাগ করে নেওয়া, ডিসিশন নিয়ে নেওয়া। তো এইটাই হচ্ছে মেন পারপাস হচ্ছে আন্ডার রাইটিংয়ের। তো এই হলো গেল ব্যাপারটা। নেক্সট আমি যাচ্ছি রিস্ক ক্লাসিফিকেশন। এবার আমাকে প্রথমে দেখতে হবে রিস্কটাকে ভাগ করতে হবে। তো এখানে আমরা দেখি রিস্কটাকে আমরা টোটাল এই চারটে ভাগে ভাগ করেছি: স্ট্যান্ডার্ড লাইফ, প্রেফার্ড লাইফ, সাবস্ট্যান্ডার্ড লাইফ, আর হচ্ছে ডিক্লাইন লাইফ। তো এর বাংলাগুলো একবার দেখিনি, যারা বাংলা নিয়ে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য: সাধারণ মানের জীবন, আকাঙ্ক্ষিত ঝুঁকি, নিকৃষ্ট মানের জীবন, ক্ষীণতর জীবন। তো এখানে আমি দেখে নিচ্ছি। তো আমার এখানে স্ট্যান্ডার্ড লাইফটা নামটা দেখি আমি বুঝতে পারছি যে এটা একটা স্ট্যান্ডার্ড, মানে আমরা এটা নর্মাল, যেটা যে লাইফটাতে কোনো রকম রিস্ক নেই এবং স্বাভাবিক যে জীবন, স্বাভাবিক মানের জীবন, যে জীবনে কোনো রকম ঝুঁকি নেই, স্বাস্থ্য দিক থেকে সমস্ত রকমভাবে ঠিকঠাক আছে। তো এটা হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড। এবার ওটা প্রিফার্ড রিস্ক। প্রিফার্ড রিস্ক কাদের বলবো, বা আকাঙ্ক্ষিত ঝুঁকি কাদের বলবো? যাদের যা স্ট্যান্ডার্ড রিস্ক হচ্ছে, যদি আমি একটা দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি, মানে জাস্ট একটা ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি। এই জায়গাতে হচ্ছে স্ট্যান্ডার্ড রিস্ক দাঁড়িয়ে আছে যদি থাকে। তো স্ট্যান্ডার্ড রিস্ক থেকেও ভালো, যেগুলো ভালো থাকবে, এগুলো আমি এই ধারটা ধরে নিচ্ছি ভালো, এই ধারটা সব পজিটিভ, আর এই ধারটা সব নেগেটিভ, ঠিক আছে। এই ধারটা সব নেগেটিভ, এই ধারটা সব পজিটিভ। এবার এই স্ট্যান্ডার্ড হচ্ছে একদম বেসিক জিনিস, এবং এর উপরে যা কিছু মানে রিস্ক ক্লাসিফিকেশন হবে, এর থেকে ভালো যেটা হবে সেটাকে আমরা বলবো প্রেফার্ড রিস্ক। মানে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড জীবনযাত্রার থেকেও ভালো। তো প্রেফার্ড রিস্ক আমার এই জায়গায় থাকবে। তো এখানে আমার প্রেফার্ড রিস্ক থাকলো। এবার হচ্ছে সাবস্ট্যান্ডার্ড, যেটা সাবস্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড লাইফসের থেকেও নিচে, মানে এটা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড। তো এখানে হচ্ছে প্রিমিয়ামটা এখানে স্ট্যান্ডার্ড নর্মাল প্রিমিয়াম থাকবে। আর এখানে যেহেতু প্রেফার্ড রিস্কে বা আকাঙ্ক্ষিত ঝুঁকি যেটা বাংলাতে বলছি, এখানে যেহেতু রিস্কটা আরও কম, এটা আরও আদর্শ জীবন মানে রিস্ক। তো তার জন্য কি হচ্ছে, এখানে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড লাইফের থেকেও এর প্রিমিয়াম এখানে কম। মানে আমার যদি আমি প্রেফার্ড রিস্ক ধরি, প্রেফার্ড রিস্কে প্রিমিয়াম সব থেকে কম, তারপরে আমার স্ট্যান্ডার্ড রিস্কে প্রিমিয়াম, কারণ স্ট্যান্ডার্ডটা হচ্ছে একদম বেসিক জিনিস, এর নিচে নামলেই আমি সাবস্ট্যান্ডার্ডে চলে যাব। এবার এর থেকে যদি খারাপ হয়, মানে সাবস্ট্যান্ডার্ডের থেকেও নিচে, তাহলে সেটা এই স্ট্যান্ডার্ডের থেকেও নিচে, সেটা হয়ে গেল সাবস্ট্যান্ডার্ড। তো সাবস্ট্যান্ডার্ডে কি হয়, এটা একটু স্ট্যান্ডার্ড লাইফের থেকেও নিচে। তো এদের জীবনযাত্রার মান যেহেতু নিচে, এদের রিস্কও বেশি। তো এখানে রিস্কটা একটু বেশি, যাই প্রিমিয়ামও একটু এখানে বেশি হয়ে যাবে। তো এই পর্যন্ত আমরা পলিসি ইস্যু করতে পারবো, মানে এই তিনটে স্টেজে আমরা পলিসি ইস্যু করতে পারবো। এখানে কি হবে, নর্মাল রেটে হবে, এখানে নর্মাল রেটের থেকেও লো রেটে প্রিমিয়াম হবে, আর এখানে নর্মাল রেটের থেকে বেশি প্রিমিয়াম হবে। কিন্তু ডিক্লাইন লাইফস, আমরা নামটা দেখেই বুঝতে পারছি এখানে আমরা পলিসি ইস্যু করতে পারবো না। এরকম কাস্টমারদের পলিসি ইস্যু করা যায় না। যেমন আমি একটা উদাহরণ দিলাম ক্যান্সারের ক্ষেত্রে, যে উদাহরণটা দিলাম, তো এদেরকে ডিক্লাইন লাইফস বলা হয়, এদের কোনো রকম পলিসি করা যাবে না। বাংলাতে যেটা বলছে ক্ষীণতর জীবন। তো আমার সবসময় পলিসি করার ক্ষেত্রে আমরা এই দুটোকে প্রেফারেন্স দেব।
আর এরাও যদি ইন্টারেস্টেড থাকে এদেরকেও পলিসি ইস্যু করা যাবে, কিন্তু এক্সট্রা চার্জ আমরা এদের ক্ষেত্রে ইউজ হবে। তো এই হচ্ছে আমাদের মেন রিস্ক ক্লাসিফিকেশন। তো আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। স্ট্যান্ডার্ড লাইফটা হচ্ছে বেসিক, এখানে আমরা বেসিক ধরি, এবং এর থেকে ভালো যেটা হচ্ছে সেটা প্রেফার্ড রিস্ক, এবং এর থেকে নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড রিস্ক, যেটা আমি এখানে নেগেটিভের দেখিয়েছি। আর সব থেকে যেটা খারাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিক্লাইন লাইফস। তো আশা করি এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো নেক্সট আমি চলে যাচ্ছি। এবার হচ্ছে সিলেকশন প্রসেস। মানে আমি একটা জিনিস প্রথমে বলেছিলাম যে কারা কারা এই আন্ডার রাইটিং প্রসেসের মধ্যে আছে। তো এবার এখানে তাদেরকে আমরা দেখব। তো এখানে যেটা হচ্ছে, এখানে আমরা একটা সিলেকশন প্রসেসটা আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ফিল্ড বা প্রাইমারি লেভেল, আর একটা হচ্ছে আন্ডার রাইটিং ইন ডিপার্টমেন্টাল লেভেল। তো নাম দেখি আমরা বুঝতে পারছি জিনিসগুলো অল্প স্বল্প। আমি ডিটেলস একটু বলে দিই। এবার হচ্ছে ফিল্ড অর প্রাইমারি লেভেল। এটা কি হয়, ফিল্ড মানে হচ্ছে এটা ফিল্ডে ব্যাপার সাথে জড়িত। ফিল্ড লেভেল আন্ডার রাইটিং মে অলসো নোন অ্যাজ প্রাইমারি আন্ডার রাইটিং। তো এখানে কারা ইনভলভ থাকে, এখানে এজেন্টরা থাকে, ইন্স্যুরেন্স কনসালট্যান্টরা থাকে, ইন্স্যুরেন্স এক্সিকিউটিভরা থাকে, মার্কেট এক্সিকিউটিভ, যেটা বলবো যে তার মানে কারা, যারা ডাইরেক্ট কাস্টমারের সাথে যাদের সম্পর্ক আছে। এখানে ইন্স্যুরেন্স এজেন্ট, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু কাস্টমারকে জানে না, ইন্স্যুরেন্স এজেন্টই প্রথম কাস্টমারের কাছে যায়। তো যারা প্রথম ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ হয়ে যারা এজেন্টের কাছে মানে কাস্টমারের কাছে যাচ্ছে, তারা হচ্ছে প্রাইমারি লেভেলে তারা কাজ করছে। তাদের কাছেও একটা গুরুত্বপূর্ণ কাজ, তাদের হচ্ছে আমাদের কাস্টমারদের ঠিকঠাক বাছা, ঠিক আছে? ভুলভাল কাস্টমারকে তারা যেন আইডেন্টিফাই মানে ভুলভাবে কোনোভাবে সিস্টেমে না আনে। তো তাদের কাজ হচ্ছে প্রাইমারি লেভেলে কাস্টমার সিলেকশন। তো এরাও একটা আন্ডার রাইটিং এর কাজ করে, আন্ডার রাইটিং এরাও করে। তো এদেরকে বলা হয় প্রাইমারি আন্ডার রাইটার। তো ওই জন্য একটা কোশ্চেন অনেক অনেক সময় করা হয় যে এজেন্ট, হু ইজ দ্য প্রাইমারি আন্ডার রাইটার? এজেন্ট ইজ দ্য প্রাইমারি আন্ডার রাইটার, কারণ এজেন্টই প্রথম কাস্টমারের কাছে যাচ্ছে, কাস্টমারের ডিটেলস নিচ্ছে, কাস্টমারকে জানছে, শিখছে, বুঝছে। তো এই জন্যই এজেন্ট কে আমরা প্রাইমারি আন্ডার রাইটার বলি। তো এই জায়গাটা একদম প্রাইমারি লেভেলে হয়। ইট ইনক্লুডস ইনফরমেশন গ্যাদারিং বাই এজেন্ট অর কোম্পানি রিপ্রেজেন্টেটিভ, যেটা আমি বললাম, কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা এখানে গিয়ে কাস্টমারের ডাটাগুলো বা তথ্যগুলো গ্যাদার করে। তো তারাই এখানে সমস্ত দেখে বুঝতে পারে যে কাস্টমার কতটা সঠিক। তো এখানে একটা ব্যাপার, হেলথ কতটা ভালো আছে। আর একটা হচ্ছে ফ্রড মনিটরিং রোল অফ এজেন্ট অ্যাজ এ প্রাইমারি আন্ডার রাইটার। তো এজেন্ট এটাও একটা দেখে যে কাস্টমারের কতটা সে সৎ, সে একটা দেখে বুঝতে পারে, বা তার দেখে বুঝতে পারে, তার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হোক বা তার আশেপাশের এনভায়রনমেন্ট দেখে হোক, কিছুটা হলেও সে একটা আন্দাজ করতে পারে। তো এখানে একটা এজেন্টের একটা গুরুত্বপূর্ণ রোল আছে প্রাইমারি আন্ডার রাইটার হিসেবে। তো এটা একটা ব্যাপার, এজেন্টের ব্যাপারটা গেল। এবার হচ্ছে এজেন্ট সমস্ত রকম প্রপোজাল ফর্ম ফিল আপ করে কাস্টমার সমস্ত ডকুমেন্টস নিয়ে, চেক নিয়ে, যাই হোক ক্যাশ নিয়ে হোক, এবার অফিসে জমা করতে এসছে, মানে প্রপোজালটা জমা করছে এলআইসি অফিসে। তো তখন এই জায়গাতে এসে দেখা গেল আমাদের ডিপার্টমেন্টাল লেভেল আন্ডার রাইটিং শুরু হবে। তখন কি হবে, যে ডকুমেন্টসগুলো আমরা জমা করেছি বা ইন্স্যুরেন্স এজেন্ট জমা করেছে, তো তখন কি হবে, সেই ডকুমেন্টসগুলোকে আবার অ্যানালাইজ করা হবে, এক্সামাইন করা হবে, এবং ডিপার্টমেন্টে সেটাকে এটাকে আন্ডার রাইটিং করা হয়। তো সেইটাকে বলা হয় ডিপার্টমেন্টাল লেভেল আন্ডার রাইটিং। তো দ্য সেকেন্ড লেভেল অফ, আমি একটুখানি পড়ে দিই এটা, দ্য সেকেন্ড লেভেল অফ আন্ডার রাইটিং ইজ দ্যাট দ্য ডিপার্টমেন্ট অর অফিস লেভেল। অবশ্যই এটা অফিসে হয়। ইট ইনভলভস স্পেশালিস্ট and the person who are proficient in such work and who consider all the relevant data on the case of decide whether to accept the proposal for the life insurance or on what terms. তো এখানে কিছু স্পেশালিস্ট কিছু পার্সন থাকে যারা এই কাজগুলোই স্পেশালি করে, তাদের আন্ডার রাইটার বলা হয় ডিপার্টমেন্ট লেভেলে, এবং ওরা এই পলিসিগুলোকে দেখে আন্ডার রাইটিং করে। তো এখন রিসেন্টলি যেগুলো হয়েছে, যে একটা সার্টেন অ্যামাউন্টের নিচে যদি অ্যামাউন্টটা যদি ছোট হয়, যদি ছোট পলিসি হয়, তখন আমাদের যে কম্পিউটারে যে এন্ট্রি হয়, তো সেই এন্ট্রিতেই
ওদের মধ্যে একটা সফটওয়্যার ইনস্টল করা থাকে এবং এই সফটওয়্যারের মধ্যে অটোমেটিক ওটা আন্ডার রাইটিং হয়ে যায় প্রসেসের, মানে কত প্রিমিয়াম লাগবে, এক্সট্রা প্রিমিয়াম লাগবে কিনা, মেডিকেল লাগবে কিনা, তো অটোমেটিক সেটা প্রিমিয়াম মানে ক্যালকুলেশন হয়ে যায়, ওদের মধ্যে অলরেডি একটা ইনস্টল করা থাকে। তো সেটাও ডিপার্টমেন্টাল লেভেলেই হয়ে যায়। আর যদি বড় অ্যামাউন্ট থাকে তাহলে ওখানে ইন্ডিভিজুয়াল মানে স্টাফ থাকে যারা এই আন্ডার রাইটিং গুলো করে, তারা স্পেশালি মানে ট্রেন ফর দিস পারপাস। তো এটা গেল আমার ডিপার্টমেন্টাল লেভেল আন্ডার রাইটিং। তো নেক্সট আমি যাচ্ছি মেথডস অফ আন্ডার রাইটিং। এবার কতভাবে আমি আন্ডার রাইটিংটা করবো, আন্ডার রাইটিং এর প্রসেসটা কি। তো এটা দুটো ভাবে করা হয়, একটা জাজমেন্টাল মেথড আর একটা নিউমেরিক্যাল মেথড। তো আমি একটুখানি বলে দিই জাজমেন্টাল মেথডটা কি। জাজমেন্টাল মেথডটা কি, এখানে একটা ইন্ডিভিজুয়াল মানে আন্ডার রাইটার থাকে বা গ্রুপ অফ আন্ডার রাইটার থাকে, এক্সপার্ট কিছু লোক থাকে, তারা কি করে কোনো প্রপোজাল ফর্ম এলো বা কাস্টমারের কোনো ফর্ম এলো কোনো একটা বড় অ্যামাউন্টের, তো তারা কি সেই গ্রুপ তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেখি মানে সেগুলো দেখে এবং সেটাকে জাজ করে দেখলো এই পলিসিটাকে ইস্যু করা যাবে কিনা, যদি ইস্যু করা যায় কত প্রিমিয়াম দিয়ে করবে, তারা একটা ফাইনাল ডিসিশন নেয় এবং সেটা ফাইনাল হিসেবে কাজ হয়। তো এটা একটা জাজমেন্ট তারা দেয় যে এই পলিসিতে আমার এইভাবে ইস্যু করতে হবে, এত টাকা প্রিমিয়াম আমার লাগবে। তো এটা হলো জাজমেন্টাল মেথড। ঠিক আছে, এখানে একটা গ্রুপ অফ পার্সন হতে পারে বা একটা ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল পার্সন হতে পারে, তার জাজমেন্টটাই ফাইনাল। ঠিক আছে, তো এটা হলো জাজমেন্টাল মেথড। তো এটা বড় বড় পলিসির ক্ষেত্রে সাধারণত এগুলো হয়ে থাকে। ঠিক আছে, ছোট পলিসির ক্ষেত্রে অলরেডি সফটওয়্যারের মাধ্যমে হয়ে যায়। তো কোনো রকম মানুষের মানে ইন্টারভেনশন লাগে না, এটা অটোমেটিক কম্পিউটারে এন্ট্রি করার সময় হয়ে যায়। তো এটা হলো জাজমেন্টাল মেথড, যেটা আমি বললাম। এবার আছি নিউমেরিক্যাল মেথড। তো নিউমেরিক্যাল মেথডে কি হয়, তো এখানে কিছু নাম্বার, কিছু কিছু রিস্কগুলোকে একটা নাম্বার দিয়ে ডিনোট করা হয় এবং সেই নাম্বারগুলোকে মানে যোগ করে ফাইনাল একটা রিস্ক নাম্বার বার করা হয়। আমি একটু বলে দিই, আন্ডার দিস মেথড underwriter assign a positive rating points for all the negative or adverse factor, negative points for any positive or favorable factors। মানে ডিটেলসটা একটু বলে দিই এখানে ব্যাপারটা কি বলতে চাইছে। এখানে কি করা হয়, কোনো একটা নেগেটিভ, কোনো একটা ব্যক্তি দেখা গেল তার একটা হার্ট অ্যাটাক হয়েছিল, তার দেখা গেল সুগার আছে, তো এই যে সুগার থাকা, তো সুগার থাকার জন্য একটা সার্টেন, যেহেতু এটা নেগেটিভ একটা পয়েন্ট, তো এই নেগেটিভ পয়েন্ট রিস্কের যে নেগেটিভ ফ্যাক্টরগুলো থাকে, এই নেগেটিভ ফ্যাক্টরগুলোকে একটা নাম্বার বা একটা সংখ্যা দিয়ে ডিনোট করা হয়। তো সেই সংখ্যাগুলো লাস্টে এইভাবে প্রত্যেকটার জন্য একটা পজিটিভ সংখ্যা ডিনোট করা হয় এবং এই পজিটিভ সংখ্যাগুলো শেষে যোগ করা হয়, যোগ করে ফাইনালি তার রিস্কের পরিমাপ করা হয় কত নাম্বার এলো। তো সেইভাবে এটাকে নিউমেরিক্যাল মেথড বলা হয়। তো আমি একটা জাস্ট বলতে পারি, ধরুন তার রিসেন্টলি একটা সার্জারি হয়েছে, তো সার্জারির জন্য তার একটা পয়েন্ট থাকে +2, তো +2 সে পেলো। তার দেখা গেলো সুগার আছে, সুগারের জন্য দেখা গেলো নাম্বার বরাদ্দ আছে +3, তো +3 হলো। দেখা গেলো তার রিসেন্টলি তার কোনো বড় ফ্যামিলির কোনো মেম্বার ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তো সেটাও একটা রিস্ক, যেহেতু তার ফ্যামিলির মেম্বার দেখা গেলো তার বাবা মা বা কেউ, তো তাহলে তার জেনেটিক্যালি তারও একটা রিস্ক, দেখা গেলো এরকম জেনেটিক্যাল কোনো ইস্যু থাকলে সেখানে +1। তো টোটাল এইভাবে রিস্কগুলো ক্যালকুলেশন করা হলো, 3 প্লাস 2 +1 এভাবে 6, তো টোটাল তার রিস্ক ক্যাটাগরি দাঁড়ালো +6। তো এইভাবে সেই হিসাবে দেখা গেল যে +6 এর রিস্কের প্রিমিয়াম কত হয়, তো সেই হিসাবে টেবিল অনুযায়ী ওরা একটা প্রিমিয়াম ধার্য করা হবে। তো এইভাবে আমি জাস্ট সহজ করে উদাহরণ দিয়ে বললাম। তো এখানে অনেক রকম ফ্যাক্টর থাকে, অনেক রকম নাম্বার সিস্টেম মানে আছে, তো সেইভাবে ওরা ক্যালকুলেশন করে। তো এটাও একটা নিউমেরিক্যাল মেথড। তো এটা আমি একটা সিম্পলেস্ট ওয়েতে বললাম যে তিনটে জাস্ট ফ্যাক্টর দিয়ে দেখালাম। তো এটা অনেক রকম ফ্যাক্টর, অনেক রকম কোশ্চেনে বিভিন্ন রকম পয়েন্টের ক্যালকুলেশনের মাধ্যমে হয়। তো এইভাবেও ক্যালকুলেশন করা যায়, এটাকে নিউমেরিক্যাল মেথড বলা হয়। তো মেন ব্যাপার হচ্ছে জাজমেন্টাল মেথডে জাস্ট একজন ব্যক্তি জাজ করে দেবে যে এটা করা যাবে কি করা যাবে না, যদি করা যায় কত প্রিমিয়াম লাগবে। আর নিউমেরিক্যাল মেথডে একটা নাম্বার সিস্টেমের মাধ্যমে ক্যালকুলেশন করে প্রত্যেকটা নেগেটিভ রিস্কগুলোকে পজিটিভ একটা নাম্বার দিয়ে ডিনোট করা হয়, যেটা বললাম পজিটিভ রেটিং পয়েন্টস ফর অল দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডভার্স ফ্যাক্টর। ঠিক আছে, এই নাম্বার দিয়ে এবং শেষে কত টোটাল রিস্ক নাম্বারটা দাঁড়াচ্ছে সেই হিসাবে তার প্রিমিয়াম বা পলিসির সমস্ত জিনিস হিসাব করা হয়। তো এই দুটো হচ্ছে মেথড, জাজমেন্টাল আর নিউমেরিক্যাল। তো নেক্সট আমি যাই। আচ্ছা, এবার হচ্ছে আন্ডার রাইটিং ডিসিশন। আন্ডার রাইটিং ডিসিশন সম্পর্কে একটু জানতে হবে।
এবার আমি তো পলিসি যখন আন্ডাররাইটার হলো, তো লাস্টে একটা ফাইনাল ডিসিশন হবে যে আইদার পলিসিটা ইস্যু হবে কি ইস্যু হবে না, হলেও এক্সট্রা প্রিমিয়াম দেবো না নর্মাল প্রিমিয়াম দেবো। তো সেই প্রসেসটাকেই বলা হচ্ছে আন্ডাররাইটিং ডিসিশন। তো কি হতে পারে এখানে দেখে নিই। অ্যাকসেপ্টেন্স অ্যাট অর্ডিনারি রেট, যদি প্রিফার্ড লাইফ হয়, স্ট্যান্ডার্ড লাইফ হয়, তাহলে অর্ডিনারি রেটেই হবে, কোনো রকম এক্সট্রা আপনাকে চার্জ দিতে হবে না। যে অর্ডিনারি সুস্থ মানুষের যে রেট হয় সেই রেটে আপনাকে পলিসিটা দিতে হবে, প্রিমিয়াম দিতে হবে, সেই রেটেই পলিসি ইস্যু হবে। তো এটা হচ্ছে নর্মাল, যাদের বয়স কম, যাদের কোনো হেলথ ইস্যু নেই, তাদের জন্য এইটা। তো এটা গেল। এবার হচ্ছে অ্যাকসেপ্টেন্স উইথ অ্যান এক্সট্রা চার্জ, যেটা বললাম এক্সট্রা প্রিমিয়াম। এটা যেটা বললাম যদি তার আন্ডার সাবস্ট্যান্ডার্ড লাইফ হয়, ঠিক আছে, তাদের জন্য এরকম, যেহেতু তার হেলথ ইস্যু আছে, কোনো প্রবলেম আছে, তো তাদের ক্ষেত্রে এই সাবস্ট্যান্ডার্ড লাইফ। এবার হচ্ছে তাদের ক্ষেত্রে এক্সট্রা চার্জ। এবার হচ্ছে অ্যাকসেপ্টেন্স উইথ এ লিয়েন, অ্যাকসেপ্টেন্স উইথ এ লিয়েন মানে সাম অ্যাসিওর্ড। এটার মানেটা কি? তো এটাও একটা, কিন্তু আমি এটা বুঝতে গেলে আমাকে একটা এক্সাম্পলটা দেখতে হবে আগে, এক্সাম্পলটা দেখিয়ে সব থেকে ভালো বোঝা যাবে। এখানে লিয়েন কথাটার অর্থ কি? লিয়েন মানে হচ্ছে কোনো কিছু অ্যামাউন্ট একটা ব্লক করে রাখা, স্টপ করে রাখা, ধরে রাখা, ঠিক আছে। তো ব্যাংকের ক্ষেত্রে অনেক সময় লিয়েন করা হয়, লিয়েন করা থাকে। তো এটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে লিয়েন কিরকম হচ্ছে একটু বলে দিই, এক্সাম্পলটা আগে দেখি। দেখা গেল একটা ব্যক্তি, এখানে একটা যে এক্সাম্পলটা দিয়েছে, ইট মে বি imposed in case of the proposed for the insurance has suffered and recovered from certain disease like TB। ধরুন আমি যেখানে যেটা বলতে চাইছি সেটা আমি বলছি। ধরুন একটা ব্যক্তি একটা টিবি রোগে সে আক্রান্ত ছিল এবং রিসেন্টলি সে ভালোও হয়ে গেছে টিবি থেকে, ঠিক আছে, সে সুস্থ হয়ে গেছে। এবার সে একটা পলিসি ইস্যু করতে চাইছে, পলিসি নিতে চাইছে। সে দেখা গেল সার্টেন একটা 5 লাখ টাকার পলিসি নিয়েছে। এবার সেই 5 লাখ টাকায় কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির একটা ভয় থেকেই যাবে, টিবি থেকে ভালো হয়েছে, শরীরটা সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু যদি একটা ভয় থেকে যায় যে টিবির সুস্থ তো হয়েছে, যেহেতু তার একটা অসুস্থতা দীর্ঘদিন ভোগ করেছে, তার প্রভাবে যদি না কিছু না হয়ে যায়, তো এই একটা ইন্স্যুরেন্সের কোম্পানি একটা ভয় থেকে যায়। তো তার জন্য কি করে তারা একটা এজ, একটা সার্টেন টাইম ব্র্যাকেট রেখে দেয়, যে যদি 5 বছরের মধ্যে আপনার টিবি রোগের জন্য যদি আপনার ডেথ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা পুরো সাম অ্যাসিওরটা দেবো না, সাম অ্যাসিওরের কিছু টাকা আমরা ব্লক করে রেখেছি, সেটা বাদ দিয়ে বাকি টাকাটা দেবো। এটা হচ্ছে মেন কনসেপ্ট লিয়েন। তো যে টাকাটা ব্লক করে রেখেছি সেটা, ধরে নিচ্ছি আমি 5 লাখ টাকা যদি পলিসি হয়, 5 লাখ টাকা যদি পলিসি হয়, সেখানে 2 লাখ টাকা আমি ব্লক করে রেখে দিয়েছি, যে যদি আমরা 5 বছরের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায়, এই টিবি যদিও টিবি ঘটিত রোগের জন্যই যদি কিছু হয়ে যায়, তাহলে আপনি 2 লাখ টাকাটা আপনি 5 লাখ টাকার মধ্যে ব্লক করে রেখেছি, তো এই টাকাটা আমি কিন্তু তখন দেবো না, ঠিক আছে। তখন আমি 5 থেকে 2 বাদ দিয়ে 3 লাখ টাকা আপনি পাবেন, 3 লাখ টাকা আপনি তখন ক্লেম করতে পারবেন। কিন্তু যদি 5 বছর ক্রস করে যায়, তাহলে আপনি পুরো 5 লাখ টাকাটাই পাবেন, তখন আর ব্লকেজ এই ব্যাপারটা থাকবে না। যেহেতু একটা টাইম, সার্টেন টাইম, ওটা ব্লক টাইম পর্যন্ত ব্লক থাকে, তো সেই টাইমটা ক্রস করে যাওয়ার পর আপনি যদি তারপর যদি আপনার কিছু হয়ে যায়, তাহলে আপনার নমিনি পুরো 5 লাখ টাকাটাই পাবে। তো এখানে ব্লক করে রেখেছে কত টাকা? 2 লাখ টাকাটা। 2 লাখ টাকাটা হচ্ছে লিয়েন অ্যামাউন্ট করে রেখেছে। তো সাম অ্যাসিওর্ড যে 5 লাখ টাকা নিয়েছে, সেই 5 লাখ টাকা 2 লাখ টাকা আমার ব্লক করা আছে, লিয়েন করা আছে। তো এটাই হচ্ছে এই জিনিসটার কনসেপ্ট। তো আমি একটুখানি দেখে নিই। এ লিয়েন ইজ এ কাইন্ড অফ হোল্ড, হোল্ড করে রাখা কিছু জিনিস, হুইচ দ্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ক্যান এক্সারসাইজ ইন এ পার্ট অর হোল, পুরোটাও হতে পারে, একটা সার্টেন পার্টও হতে পারে, অন দ্য অ্যামাউন্ট অফ বেনিফিট ইট হ্যাজ পে টু ইন দ্য ইভেন্ট অফ এ ক্লেম। তো যেটা আমি একটা উদাহরণ দিলাম, একটা ব্যক্তি টিভি আছে, দ্য লিয়েন ইমপ্লাইজ দ্যাট ইফ দ্য লাইফ অ্যাসিওর্ড ডাইজ ফ্রম এ স্পেসিফিক কজ, ফর এক্সাম্পল রিল্যাপস অফ দ্য টিবি থেকে আবার মারা গেছে উইদিন এ গিভেন পিরিয়ড, যদি একটা সার্টেন পিরিয়ডের মধ্যে উনি মারা যান, অনলি দ্য ডিক্রিজড অ্যামাউন্ট অফ ডেথ বেনিফিট মে বি পেয়েবল, মানে ওই যে বললাম 5 থেকে 2 বাদ দিয়ে তিনি 3 লাখ টাকা পাবেন। তো এইটা হচ্ছে আমার লিয়েনের কনসেপ্ট। তো আশা করি এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার বলে দিই, যে এখানে ধরুন একটা সার্টেন টাইম, যেটা বলেছি 5 লাখ টাকা, ওই সার্টেন টাইমের মধ্যে যদি উনি মারা যান, 5 লাখ টাকা থেকে 2 লাখ টাকাটা মাইনাস হয়ে যাবে। 2 লাখ টাকাটা আমি ব্লক করে রেখেছি একটা সার্টেন কন্ডিশনে, যে যদি
3 বছর বা 5 বছরের মধ্যে উনি কিছু হয়, তবে আমি কিন্তু তাহলে আমি পুরো টাকাটা সাম অ্যাসিওর দেবো না, তার থেকে মাইনাস করে কিছু টাকাটা আমি ধরে রাখছি এখান থেকে, সেই 2 লাখ টাকাটাই হচ্ছে হোল্ড করে রাখা হচ্ছে এখানে, তাহলে ওটা মাইনাস করে 3 লাখ টাকাটা আমি পেমেন্ট পাচ্ছি। তো এইটাই হচ্ছে মেন এখানে কনসেপ্ট। তো নেক্সট আমি চলে যাই আন্ডাররাইটিং ডিসিশন। ওই একই জিনিস আরো কিছু ব্যাপার আছে, সেটা আমি বলছি। অ্যাকসেপ্টেন্স উইথ রেস্ট্রিকটিভ ক্লজ। রেস্ট্রিকটিভ ক্লজ মানে হচ্ছে কিছু একটা আহ, শর্ত, কিছু একটা মানে প্রতিরোধকমূলক কিছু শর্ত এখানে আরোপ করা আছে। তো এখানে কিরকম জিনিস, দেখুন এখানেও আমি একটা এক্সাম্পলটা দিয়ে দেখাবো, তাহলে সুবিধা হবে। For certain kinds of hazardous restrictive clause may be implied which limits death benefits in the event of death under certain circumstances. তো আমি এক্সাম্পলটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো। ধরুন একটা প্রেগনেন্ট মহিলা আছে, example is a pregnancy clause imposed on the pregnant ladies that that limits insurance payable in the event of pregnancy related death occurring within say 3 months of delivery। এখানে একটা মানে ধরুন একটা প্রেগনেন্ট মহিলা কোনো একটা পলিসি নিতে চাইছে, তো প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে রিস্ক অনেক বেশি, বিভিন্ন রকম মানে কমপ্লিকেশনস হতে পারে, যার জন্য তার বিভিন্ন রকম হেলথ ইস্যু বা খারাপ কিছু হতে পারে, ডেথ হতে পারে বা অন্য কিছু হতে পারে। তো তখন কি করা হয়, একটা যখন তারা পলিসি করতে যাবে তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা ক্লজ দিয়ে দেওয়া হয়, যে যদি প্রেগনেন্ট রিলেটেড আপনার ডেথ হয়, দেখা গেল পলিসি ইস্যু হওয়ার সার্টেন টাইমে মানে ডেলিভারি হওয়ার ডেলিভারি উইদিন ডেলিভারি বা ডেলিভারি হওয়ার পরেও যদি কিছু হয়, তো তার জন্য পলিসিটা আমরা কোনো সাম অ্যাসিওর দেবো না। তো এটা একটা আমি পার্টিকুলার একটা ইস্যুকে আমরা ব্লক করে দিচ্ছি, মানে এইটা এর পারপাসে যদি কিছু হয় তাহলে আমরা পলিসিটা নর্মাল যে আপনি বেনিফিট সেগুলো কিন্তু পাবেন না। অন্য পারপাসে যদি কিছু হয়, যদি আপনার কিছু ডেথ হয় বা কিছু হয়, তাহলে আমরা নর্মাল যে পলিসির যা বেনিফিট আছে সবটা দেবো। তো একটা সার্টেন ক্লজ আমরা এখানে অ্যাড করে দিচ্ছি যে এটা হলে আমরা দেবো না। তো এটাকে বলা হয় রেস্ট্রিকটিভ ক্লজ, অ্যাকসেপ্টেন্স উইথ এ রেস্ট্রিকটিভ ক্লজ। যেহেতু একটা প্রেগনেন্ট মহিলার প্রপোজাল ফর্ম যখন ফিল আপ করে যখন জমা পড়ে, এটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে একটা হাইলি রিস্ক কাস্টমার, মানে এই কাস্টমারগুলোকে প্রিমিয়াম এক্সট্রা নিতে হয় এবং এই কাস্টমারের ক্ষেত্রে বিভিন্ন রকম ক্লজ অ্যাড করতে হয়। তো এইটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স উইথ রেস্ট্রিকটিভ ক্লজ, এগুলোকে ডিক্লাইন করা যাবে না, কিন্তু অ্যাকসেপ্ট হবে উইথ রেস্ট্রিকটিভ ক্লজ। এবার হচ্ছে ডিক্লাইন অর পোস্টপোন। এটা হলো একদম ফাইনাল স্টেজ, যেটা আমি বললাম যে কাস্টমারের পলিসি মানে একদম ডিক্লাইন লাইফ, মানে কাস্টমারের পলিসি ইস্যু করা যাবে না, ইস্যু করলে ইন্স্যুরেন্স কোম্পানির একটা ক্ষতি। তো এইগুলোকে ক্ষেত্রে পলিসি রিজেক্ট হয়ে যায়, প্রপোজাল ফর্ম জমা করার পর এইরকম পলিসি ইস্যু হয় না। যেটা আমি দিলাম একটা ক্যান্সারের যে উদাহরণটা দিলাম, তো এটা হচ্ছে এখানে মেনশন করা আছে। যাই হোক, এই হচ্ছে টোটাল এই চ্যাপ্টারের বিষয়বস্তু। তো আমি এখানেই শেষ করছি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা মানে কিছুটা হেল্প করেছে। তো এই চ্যাপ্টারের দ্বিতীয় পার্টটা আপনারা দেখতে পাবেন। তো আমি আরেকবার এখানে বলে দিই কী কী শিখলাম। এখানে রিস্ক ক্লাসিফিকেশন সম্পর্কে শিখলাম, রিস্ক ক্লাসিফিকেশন শিখলাম, তারপর হচ্ছে আমরা ঝুঁকি এটা শিখলাম, তারপর হচ্ছে সিলেকশন প্রসেস শিখলাম, কীভাবে আমরা সিলেকশন করব, তারপর হচ্ছে মেথডস অফ আন্ডাররাইটিং, নিউমেরিক্যাল মেথড আর জাজমেন্টাল মেথড শিখলাম। আন্ডাররাইটিং ডিসিশন, সিদ্ধান্ত কী কী সিদ্ধান্ত নিতে পারি, এক্সট্রা প্রিমিয়ামে নেব, বেশি বা নর্মাল প্রিমিয়ামে নেব বা রেস্ট্রিকটিভ ক্লজে নেব, এইগুলো আমরা শিখলাম এই চ্যাপ্টারে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর যারা এই প্রফেশনে আসতে চাইছেন, এই প্রফেশনে আপনাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তাহলে অবশ্যই এলআইসিতে জয়েন করুন এবং এই সংক্রান্ত সমস্ত জিনিস জানতে, ডিটেলস জানতে আমার এই ফোন নাম্বারে ফোন করুন, আমাকে মেল করতে পারেন এবং সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটা অবশ্যই আপনারা দেখুন। আর যদি ভিডিওতে কোনো কিছু মনে হয় যেটা পরিবর্তন করা উচিত বা এটা আরও ভালোভাবে বললে হয়, কোনো কিছু যদি আপনার মনে হয়, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কিছু কমেন্ট করুন, যেটা আমাকে মোটিভেট করবে। তো এইভাবে আপনারা এগুলো করুন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।